প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বিশ্ব বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি আলোচনা করার একটু প্রয়াস গ্রহণ করেছি। তো এই ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে নামক কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা এবং এই কবিতাটি কবির দীর্ঘ জীবন পরিক্রমার দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ জীবনের অকপট স্বীকারোক্তি, নিজের অপূর্ণতা স্বীকারের এক মহামহিম কবিতা। তো আমি প্রথমে কবিতাটি পাঠ করব, তারপরে কবিতাটি আলোচনা করব। তোমরা প্রথমে কবিতাটি শুনবে, তারপর আমি কবিতাটি কিছু চরণ ধরে আলোচনা করব। আর যেহেতু কবিতাটি সেই মহান ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের, অবশ্যই একটি দুঃসাহসিক কাজ এটি। কবিতাটি প্রথমে আমি পাঠ করছি। ঐকতান, রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুলায়ে পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ, ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই সরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে, ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আসি। এসো কবি অখ্যাত জনের, নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি। রসে পূর্ণ করি দাও তুমি, অন্তরে যে উচ্চতার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়, একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কবিতাটি পাঠ করার চেষ্টা করলাম।
এখন আমি আলোচনা করব। তো প্রথমে আমাদের ঐকতান শব্দটির অর্থ জেনে রাখতে হবে। ঐকতান কথাটির মূল অর্থ হচ্ছে সম্মিলিত সুর কিংবা সমস্বর, বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর। যখন বিভিন্ন স্রোতধারা, বিভিন্ন সুর এক সুরে মিলিত হয় তখন সেটাই হচ্ছে ঐকতান। তো দীর্ঘ জীবন পরিক্রমণ শেষে দীর্ঘদিনের বিচিত্র অভিজ্ঞতার আলোকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবনের অপূর্ণতা স্বীকার করেছেন। আমরা কবিতাটি আলোচনা করব। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। কবি এখানে বিপুলা দ্বারা, বিপুল শব্দ মানে বিশাল, এখানে বিপুলের স্ত্রীবাচক শব্দ বিপুলা ব্যবহার করেছেন। আমরা যেমন জন্মভূমি মাতৃভূমি বলি দেশকে, তেমনি মহান পৃথিবীকে তিনি বিপুলা স্ত্রীবাচক প্রত্যয় দ্বারা তিনি ব্যক্ত করেছেন। এই বিশাল বিশ্বের কত দেশ, কত নগর, কত রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। কবি বলেছেন মানুষের অসংখ্য কীর্তি রয়েছে, অসংখ্য স্থাপনা রয়েছে, অসংখ্য কত নদী রয়েছে, কত গিরি মানে পাহাড় বা পর্বত রয়েছে, কত সিন্ধু মানে সাগর রয়েছে, কত মরুভূমি রয়েছে, কত না অজানা জীব আমার রয়ে গেছে, কত অপরিচিত তরু মানে বৃক্ষ রয়ে গেছে। আমি কিই বা জানি, কতটুকুই বা জানি। কবির অকপট স্বীকারোক্তি, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, নিজেকে তিনি একেবারে সমর্পণ করেছেন। এই পৃথিবীর আমি কি জানলাম, রয়ে গেল অবসরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। আমার অবসরে, আমার অজানা, আমার অদেখা রয়ে গেল বিশাল বিশ্বের আয়োজন, আমার মন যেন তার এক কোণে পড়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, এই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি অভিধায় বিভূষিত, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এশীয়দের মধ্যে প্রথম, তিনি তার সমসাময়িক সময়ে এত আধুনিক যোগাযোগ ব্যবস্থা না থাকা সত্ত্বেও বিশ্বের তখন প্রধান প্রধান দার্শনিক, বিজ্ঞানী, বরেণ্য গুণীজনের সঙ্গে তার বেশ সাক্ষাৎ হয়েছে, অনেকের সঙ্গেই অনেক দেশ তিনি ভ্রমণ করেছেন। এত দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ একজন মহান ব্যক্তি, গুণী ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, তিনি কিনা তার নিজের অক্ষমতা স্বীকার করেছেন। তিনি বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে 2 বার সাক্ষাৎ করেছেন, দার্শনিক রোমারোলার সাথে তার সাক্ষাৎ হয়েছে, আর্জেন্টিনার বিখ্যাত কবি ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি চীন ভ্রমণ করেছেন, চীনের অনেক দার্শনিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। চীনের জনগণ বা চীনের লোকজন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর নাম দিয়েছেন, সে সুন তান, অর্থাৎ মেঘমন্দ্রিত প্রভাত। তিনি জাপান ভ্রমণ করেছেন, তিনি বহু দেশ ভ্রমণ করেছেন। তিনি কিনা তার নিজের অপূর্ণতা অকপট স্বীকারোক্তি এই কবিতা। সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। তাই তিনি বলেছেন আমার ভিতরে যে অজানা ক্ষোভ, সেই কারণে আমি ভ্রমণ বৃত্তান্ত পাঠ শুরু করলাম অক্ষয় উৎসাহে, যার কোনো ক্ষয় নেই, অনন্ত উৎসাহ নিয়ে আমি সেই পাঠ শুরু করলাম। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। যেখানে আমি কোনো চিত্রময়ী বর্ণনা দেখেছি, যেখানে আমি কোনো অমূল্য সম্পদ দেখেছি, তা আমি কুড়িয়ে এনেছি। কবিতা কুড়িয়ে এনেছেন চিত্রময়ী বর্ণনার বাণী, যা দেখলে মানুষের মনে ছবির মতো ভেসে ওঠে, তাই চিত্রময়ী বর্ণনা। যা মানুষকে ভাবনার জগতে মনে রেখাপাত করে, মনের ভিতরে ছবি ভেসে উঠাতে সক্ষম হয়, তাই মতো চিত্রময়ী বর্ণনা। সে বিশ্বের কত প্রকৃতি, কত সৌন্দর্য, কত স্থাপনা, কত রকমের মহান মহান কীর্তি, এসব কিছু তাই চিত্রময়ী বর্ণনার বাণী বলেছেন। জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। কবি কি বলেছেন? জ্ঞানের দীনতা আমার মনে। যিনি জ্ঞানবান তিনি অবশ্য তার ভিতরে দীনতা থাকে। যে বৃক্ষের যে প্রশাখায় ফল হয় সেই প্রশাখাটা নুয়ে পড়ে, অর্থাৎ জ্ঞানী মানুষ তারা মানুষের সঙ্গে বৃথা অহংকার, বৃথা আস্ফালন, পুঁটি মাছ যেমন অল্প জলে ছড়াত ফরাত করে, ঠিক তেমনি জ্ঞানবানরা করেন না। তারা জ্ঞানবানরা চিন্তাশীল ব্যক্তি, মননশীল যারা ব্যক্তি,
তারা নিজের প্রজ্ঞা দ্বারা, নিজের জ্ঞান দ্বারা, নিজের জ্ঞানের দীনতা দ্বারা তারা নিজেকে পরিপূর্ণ করে নেন। তাই কবি সেই ভিক্ষালব্ধ ধন দ্বারা পূরণ করেছেন নিজের ভাণ্ডারকে, পরিপূর্ণ করেছেন বাংলা সাহিত্য ভাণ্ডারকে। তাই তিনি যেখানে যা পেয়েছেন তাই ভিক্ষা করে নিয়ে এসেছেন। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। কবি নিজেকে পৃথিবীর কবি নামে অভিহিত করেছেন, কিন্তু এমনিতেই বিশ্বকবি। কিন্তু কবি এখানে প্রকৃতার্থে ওই একটি উপাধি দেওয়া বা একটা নোবেল পুরস্কার পাওয়া এটা তার কাছে কিছু বিষয় নয়। তিনি অন্তর থেকে পৃথিবীর কবি হতে চান। তাই তিনি বলেছেন, যেখানে যত ধ্বনি বেজে উঠেছে আমার বাঁশির সুরে তার সারা জেগে উঠবে। এই স্বরসাধনায় পৌঁছিল না, বহুতর ডাক রয়ে গেছে ফাঁক। কবি যে স্বরের সাধনা করেছেন, যে স্বরগ্রামের সাধনা করেছেন, যে স্বরলিপি তৈরি করেছেন জীবনব্যাপী, সেই স্বরসাধনায় যেন কোথাও একটা ব্যবধান রয়ে গেছে। বহুতর মানুষ, বহু শ্রেণীর মানুষ, জনগোষ্ঠী হয়তো তার তত্ত্ব কাব্য বুঝতে পারঙ্গম হয়নি, কিংবা তাদের ভিতরে পৌঁছাতে তিনি পারেননি। তাই তিনি বলেছেন, রয়ে গেছে ফাঁক। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। প্রকৃতির যে ঐকতান সম্মিলিত স্রোত ধারা চলছে, নানা কবি নানাভাবে নানান কথা রচনা করে চলেছেন। কেউ আছে, কত কবি আছে লিখে চলছেন, প্রকাশিত হচ্ছে না। কত কবি আছে মুখে মুখে তিনি রচনা করছেন, বলে যাচ্ছেন পৃথিবীতে, তার কোনো প্রকাশ নেই। প্রকাশিত অপ্রকাশিত, প্রসারিত অপ্রসারিত, যে কোনো বিষয়েই সকল কবিকে তিনি বলেছেন যে নানা কবি ঢালে গান নানা দিক হতে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। কবি বলেছেন, আমি তাদের সবার সাথে আমার যেন অন্তরের যোগসূত্র রয়েছে, আমি সবার সঙ্গ পেতে পারলে আনন্দ লাভ করতে পারি। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। আমি সকল ক্ষেত্রে সব জায়গায় প্রবেশ করতে পারিনি, হয়তো আমার জীবনযাত্রার একটা বাধা হয়েছিল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো, একজন জমিদারের সন্তান ছিলেন এবং নিজে জমিদারি দেখাশোনা করেছেন। তাই তিনি উচ্চ মঞ্চে বসেছিলেন, তিনি একটি উচ্চ পর্যায়ে ছিলেন। সে কারণে হয়তো তার পক্ষে সাধারণ মানুষের সঙ্গে ওভাবে মিশা হয়ে উঠতে পারেনি, সেটাকে তিনি স্বীকার করেছেন। যদিও তার বিভিন্ন রচনায় সাধারণ মানুষকে নিয়ে তিনি লিখেছেন, তবুও তার কথা, তার বাণীগুলো যেন হয়তো কিছু খেটে খাওয়া মানুষ, অন্তত শ্রেণীর মানুষের কাছে তার পৌঁছাতে তিনি পারেননি। তাই তিনি বলেছেন যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা। আমার যে জীবনযাত্রা, এটাই যেন একটা বাধা হয়ে দেখা দিয়েছে। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। কবি কি বলেছেন? চাষি খেতে চাষ করতেছে, তিনি হাল চাষ করছেন, তাতেই তিনি বসে তাঁত বুনতেছেন, জেলে নদীতে জাল ফেলছেন, কিংবা জলাশয়ে তিনি জাল ফেলে মাছ ধরছেন। কত অসংখ্য জনগোষ্ঠী, কর্মজীবী, শ্রমজীবী মানুষ, তাদের বহুদূর প্রসারিত তাদের জীবনের বিচিত্র কর্মভার, কত রকমের বিচিত্র, নানা রকম কত রকমের বিষয় রয়েছে সারা পৃথিবী জুড়ে। আমি তার একটা ক্ষুদ্র অংশে একটু সম্মান নামক, ওই জমিদার নামক একটু সম্মানের একটু নির্বাসন, নিজেকে বলছেন আমি নির্বাসনে আছি। জমিদার হয়ে তিনি নির্বাসনে নিজেকে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিজেকে, ওই জমিদারি থেকে তিনি বলছেন নিজেকে নির্বাসনে থাকার মতো। তিনি যেন পৌঁছতে পারছেন না সবার কাছে। সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, আমি একটু বাতায়নে বসেছি জানালায়, যেখানে সংকীর্ণ একটু বাতাস প্রবেশ করে। হয়তো আমি একটুখানি বাতাস পেয়েছি, কিন্তু আমি সকল বাতাস সবার হয়ে আমি সবার হতে পারিনি, সবার সঙ্গে আমি মিশতে পারিনি, সবার হতে পারিনি। এরকম একটি ঘটনা তোমাদের বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর যখন তিনি জমিদারির অভিষেক হয়, সেদিন নিম্ন শ্রেণীর মানুষদেরকে বসতে দেওয়া হয়েছিল চাটাইতে, এবং উচ্চবর্ণের হিন্দুদের বসতে দেওয়া হয়েছে বিভিন্ন চেয়ারে বিভিন্নভাবে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার যারা জমিদার পরিবারের উত্তরসূরি, যে সবাইকে একই রকম আসনে বসতে দিতে হবে, তারপর আমি জমিদারি শপথ গ্রহণ করব।
এবং সকল নিয়ম ভঙ্গ করে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সবাইকে এক আসনে বসিয়ে তার জমিদের অভিষেক অনুষ্ঠান করেছিলেন। তার এরকম অবদান আছে। তিনি নোবেল পুরস্কারে যে টাকা পেয়েছিলেন তা দিয়ে তিনি কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন। এবং এই যে আধুনিক গ্রামীণ ব্যাংক আমরা বলি, ক্ষুদ্র ঋণের জনক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, অন্য কেউ নয়। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার টাকা দিয়ে কুষ্টিয়াতে তিনি একটি গ্রামীণ ব্যাংক স্থাপন করেছিলেন, কৃষি ঋণ দিতেন এবং কৃষকদের উন্নতির জন্য তিনি কাজ করেছিলেন। এমনকি তিনি শান্তিনিকেতনের পাশাপাশি শ্রীনিকেতন স্থাপন করেছিলেন কৃষক গবেষণার জন্য, কৃষি প্রস্তুত করার জন্য। তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে কৃষি বিষয়ে অধ্যয়নের জন্য বিদেশে পাঠিয়েছিলেন, যাতে আমাদের এই বঙ্গদেশের কৃষির অভূত উন্নতি করা যায়। তিনি চিন্তা করেছিলেন এই কৃষি এবং কৃষকের যদি উন্নতি ঘটানো না যায় তাহলে বাংলাকে উন্নত করা যাবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছেন, তারও কিন্তু অনেক ভূমিকা রয়েছে, তিনিও কিন্তু অনেক ভূমিকা রেখেছেন। তারপরেও তিনি অকপটভাবে স্বীকার করেছেন আমি হয়তো সবার জন্য করতে পারিনি। কত সুন্দর জ্ঞানী ব্যক্তির, বিচক্ষণ ব্যক্তির, প্রজ্ঞাবান ব্যক্তির অকপট স্বীকারোক্তি। আমাদের এই যুগে এসে অনেকেই কিন্তু আমাদের ব্যর্থতা আমরা কেউ স্বীকার করতে চাই না। অনেকেই মনে করি ব্যর্থতা স্বীকার করলে আমি ছোট হয়ে যাবো। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি তার ব্যর্থতাগুলো তিনি স্বীকার করেছেন, অবলী লাভ করবে। মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। তিনি বলেছেন মাঝে মাঝে আমি ওপারার প্রাঙ্গণ মানে প্রাঙ্গণ মানে উঠান পর্যন্ত গিয়েছি। ওই খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হয়তো আমি উঠান পর্যন্ত গিয়েছি, কিন্তু তাদের ভিতরে প্রবেশ করবো তা আমি পারিনি। অর্থাৎ তাদের সঙ্গে আমি মিশতে পারিনি, তাদের সঙ্গে আমি ঘুরতে পারিনি যে আমি কী করে তাদের জীবন নিয়ে লিখবো বা তাদের জীবনকে আমি উপলব্ধি করবো। ওই যে আমি একটু সম্মানের নির্বাসনে আছি, আমি একটু জমিদার নামক একটু আসনে বসে আছি, এই কারণে আমি সবার সঙ্গে হৃদ্যতার সাথে, আন্তরিকতার সাথে হয়তো মিলতে পারিনি। সুন্দরভাবে স্বীকার করেছে। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। চমৎকার অভিব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের। জীবনের সাথে যদি জীবন যোগ করতে না পারা যায় তাহলে সবকিছু কৃত্রিম মনে হয়, সবকিছু কৃত্রিম পণ্যের মতো ব্যর্থ হয়ে যায় সে গানের পসরা। পসরা বলতে যেমন হাটে একজন হাটুরে ভাই বা একজন বিক্রেতা, পণ্য বিক্রেতা তার বিভিন্ন পণ্য সাজিয়ে পসরা সাজিয়ে বসেন, সেটাকে পসরা বলা হয়, অর্থাৎ সাজিয়ে বসা। হাটে বিক্রেতা পণ্য সাজিয়ে বসেন, তেমনি বলছেন যে ব্যর্থ হয় গানের পসরা। অর্থাৎ যদি জীবনের সাথে জীবন যোগ করতে না পারি তাহলে আমার গানের পসরা, আমার গানের হাট, আমার গানের মেলা যেন ব্যর্থ হয়ে গেল। আমার গানের মেলা যেন কৃত্রিম, লোক দেখানো, অভিনয়ের মতো হবে। এই কথাই তিনি ব্যক্ত করেছেন। এই বাক্যটি খুব গুরুত্বপূর্ণ। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। কবি বলেছেন আমাকে নিয়ে যারা নিন্দা করেন আমি সে নিন্দা মেনে নিই, সে নিন্দা আমি গ্রহণ করি এবং আমার সুরের অপূর্ণতা আমি মেনে নিই। আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। কবি বলেছেন আমার কবিতা আমি জানি, বিচিত্র আমার কবিতা। তোমরা যদি কেউ গীতবিতান পড়ে থাকো কিংবা সঞ্চয়িতা পড়ে থাকো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সম্ভার, তিনি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত বিভিন্ন ঋতু নিয়ে তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন। তিনি পূজা পর্যায়ের গান লিখেছেন, তিনি প্রার্থনা পর্যায়ের গান লিখেছেন। তিনি এমন কোনো দিক নেই যে ক্ষেত্র বাকি নেই। প্রেম নিয়ে গান লিখেছেন, বিরহ নিয়ে তার লেখা রয়েছে, তার মানুষ চিন্তা রয়েছে, বিচিত্র তার রচনা সম্ভার, তিনি তাই বলেছেন। কিন্তু বলেছেন বিচিত্র হলেও সর্বত্রগামী হয়নি আমার কবিতা। হয়তো সকল স্থানে আমার কবিতা, সকলের হৃদয়ে, সকল মানুষের মধ্যে আমি পৌঁছাতে পারিনি, সেই কথাটি তিনি স্বীকার করেছেন। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আসি। তিনি বলেছেন কৃষাণ বা কৃষক, খেটে খাওয়া মানুষ, এই শ্রমিকদের যারা শরিক, যারা অংশীদার, যারা অংশ, সেই শরিকজন যারা যারা কর্মে এবং কথায়, কাজে এবং কথায় যাদের আত্মীয়তা, কাজে এবং কথায় যাদের মিল। আমাদের এই বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু কাজে কথায় মিল নেই। কবি বলেছেন যে সেই কৃষাণ, যারা খেটে খাওয়া মানুষ, যারা অন্তজ শ্রেণীর মানুষ,
যারা সেই নিচু স্তরের লোক, নিম্ন বর্গের মানুষ, তারা যারা এখনো কষ্ট করে দিনাতিপাত করেন, তাদের কথা এবং কাজ এক। তাদের কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে, সত্য আত্মীয়তা রয়েছে, তাদের ভিতরে কর্মে এবং কথায় সত্য আত্মীয়তা অর্জন করেছে। সেই ব্যক্তিদের কথা কবি অভিব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আসি। যে মাটির কাছে থাকেন, যে মানুষ, যে মাটির কাজ করেন, যে যার শরীর থেকে সোদা মাটির গন্ধ আসে, কাঁচা মাটির গন্ধ আসে, যে কৃষক ধান কাটে, যে কৃষক জমি চাষ করতে গিয়ে মনের সুখে গান গায়, অনেক কৃষক শ্রমিক নিজে তৈরি করে সুর করে নিজে নিজে তৈরি গান রচনা করে, এরকম অসংখ্য কবি সাহিত্যিক রয়ে গেছে আমাদের ছড়িয়ে ছিটিয়ে। কবি সেই মাটির মানুষদের, মাটির কাছের মানুষদের কথা শোনার জন্য, গান শোনার জন্য কান পেতে আসেন। কবি সেই মাটির কাছাকাছি কবির বাণী শোনার জন্য কান পেতে আসেন। কবি কার বাণী শোনার জন্য কান পেতে আসেন? মাটির কাছাকাছি কবির বাণী শোনার জন্য কবি কান পেতে আসেন। আমরা শেষ স্তরে আসতেছি। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। কবি কি বলেছেন? যারা সেই অখ্যাত মানুষের কবি, যারা খেটে খাওয়া মানুষের কবি, যাদের পরিচিতি নাই, যারা নিজেকে প্রকাশ করে না, প্রকাশ করতে চায় না, প্রকাশ করা তাদের ইচ্ছা নেই, যারা নিজেকে প্রচার করেন না, এই অখ্যাত মানুষজনের লোককবি, যারা যারা মেঠো কবি, যারা শ্রমকবি, শ্রমজীবী কবি, এদের কথা বলেছেন সেই অখ্যাত জনের, যারা নির্বাক মনের, যারা কথা বলতে পারেন, যাদের মুখে বাক নেই। নির্বাক মানে ভাষাহীন। ভাষাহীন একজন মূক ও বধির নির্বাক মানুষও তিনি তার মনে অনন্ত কবিতার উৎস, অনন্ত শিল্প সাধনা তার ভিতরে খেলা করে। তাদের কথা কবি এখানে ব্যক্ত করেছেন। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথাচারি ধার। তিনি বলেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মর্ম বেদনার যত উদ্ধার করে, এই দেশে প্রাণ নেই, এখানে প্রাণ স্থাপন করতে হবে। যেখানে গান নেই সেখানে গান স্থাপন করতে হবে। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। কবি প্রার্থনা করেছেন যে শুষ্ক নিরানন্দ, যেখানে আনন্দ নেই, নিরানন্দ, যে ভূমি মরুভূমি, শুষ্ক, অবজ্ঞার দ্বারা শুষ্ক, সেই ভূমিকে তুমি রস দ্বারা পূর্ণ করে দাও। সেই প্রার্থনা করেছেন সেই অখ্যাত জনের মানুষেরা, সেই অশ্রুত জনের লোকেরা, খেটে খাওয়া সেই মাটির কাছের মানুষেরা, মাটির মানুষের কবিরা, তাদের কথা বলেছেন। অন্তরে যে উচ্চতার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। তোমার অন্তর অনন্ত উৎস আছে, তোমার অন্তর অনন্ত ভাবনা আছে, তোমার অন্তর অনন্ত চিন্তা, অনন্ত মনন চেতনা রয়েছে, তুমি তা উদ্বারী দাও। উদ্বারী কথার অর্থ হচ্ছে উপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দাও। উদ্বারী শব্দের অর্থ হচ্ছে উপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দাও। তো অন্তরে যে উৎস রয়েছে সেটা তুমি উন্মুক্ত করে দাও, তোমাকে তুমি প্রকাশ করো, তোমার সুন্দর চেতনাগুলি, সুকুমার বৃত্তিগুলি তুমি প্রস্ফুটিত করো। সেই প্রত্যাশা করেছেন কবি সমগ্র বাঙালির কাছে, সমগ্র পৃথিবীর কাছে। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। যারা একতারা বাজায় সেই বাউল ভাই, যিনি খেতে খেতে ঘুরে ঘুরে গ্রামে কিংবা ট্রেনে গাড়িতে গান গায়, তারাও যেন ওই সাহিত্যের সঙ্গীত সভায় স্থান পায়। মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগো গুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। মুখ ময়দীর্ঘকার ক, মুখ মানে যার মুখে ভাষা নেই, আমরা যাকে বোবা বলি, নির্বাক বলি, তাদেরও তো দুঃখে সুখে যারা নতশির থাকে, মাথা নত করে বিশ্বের বুকে যারা চলে, সেই সকল অখ্যাত জনদের কথা, সেই অত্যাচারিত নিপীড়িত সাধারণ জনগোষ্ঠীর কথা বলেছেন। এবং কবি বলেছেন, ওগো গুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। যারা অতি কাছে থেকেও যেন দূরে অবস্থান করছেন, যাদেরকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি না, তাদের কষ্ট আমরা বোঝার চেষ্টা করি না, তাদেরকে যেন আমরা বুকে টেনে নিতে পারি, তাদের বাণীও যেন আমরা কানে শুনি, তাদের যেন আপন করে নিতে পারি, তাদেরকে নিয়ে যেন আমরা মিলতে পারি, তাদেরকে যেন আমরা মনের মাঝে স্থান করে নিতে পারি, সেই কথা বলেছেন কবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি যে আলোচনা করলাম, আমরা এর সামগ্রিক আলোচনায় আসবো এখন। এতক্ষণ আমি বিভিন্ন চরণ অনুসারে আলোচনা করেছি।
এই কবিতাটি মূলত কবির একটি আত্মসমালোচনা, অশীতিপর স্থিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে অশীতিপর, মানে যার বয়স ৮০ বছরেরও অধিক। এই অশীতিপর একজন ব্যক্তি যখন তার বয়স ৮০ বছরের কোঠায় পড়েছে তখনকার রচনা। স্থিতপ্রজ্ঞ কথাটি জানতে হবে। স্থিতপ্রজ্ঞ কথার অর্থ হচ্ছে বুদ্ধির পরিপক্কতা অর্জন করেছে এমন। স্থিত কথার অর্থ হচ্ছে অবস্থিত, বর্তমান বা বিদ্যমান। আর প্রজ্ঞ কথার অর্থ হচ্ছে প্রজ্ঞাযুক্ত বা জ্ঞানবান। এখন প্রজ্ঞা কি? প্রজ্ঞা কথার অর্থ হচ্ছে উৎকৃষ্ট বুদ্ধি। এই কথাটি আমাদের জানতে হবে। যেমন স্থিতপ্রজ্ঞ শব্দটি সুন্দর শব্দ। স্থিত হচ্ছে বর্তমান বা বিদ্যমান, আর প্রজ্ঞ মানে যার প্রজ্ঞা রয়েছে এমন, প্রজ্ঞাযুক্ত বা প্রজ্ঞাবান। আর প্রজ্ঞা কথার অর্থ হচ্ছে উৎকৃষ্ট বুদ্ধি, প্রজ্ঞা। উৎকৃষ্ট বুদ্ধি। এই প্রজ্ঞা উৎকৃষ্ট বুদ্ধি, আর স্থিতপ্রজ্ঞ হচ্ছে বর্তমান, প্রজ্ঞাবান, যার এই উৎকৃষ্ট বুদ্ধি যার ভিতরে রয়েছে এবং যার স্থিতধি চেতনা। স্থিতধি মানে হচ্ছে ধ্যানমগ্ন বা গভীর চিন্তায় মগ্ন এমন ব্যক্তি স্থিতপ্রজ্ঞ, বা যিনি খুব সুন্দর চিন্তা করেন এমন একজন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই অশীতিপর স্থিতপ্রজ্ঞ একজন কবির আত্মসমালোচনা হচ্ছে এই কবিতাটি। দীর্ঘ জীবন পরিক্রমণের শেষ প্রান্তে পৌঁছে স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথ পেছন ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনায় সাফল্য ব্যর্থতার হিসাব খুঁজেছেন ঐকতান কবিতায়। তিনি তার জীবনের দিকে একটু পিছনের বাটে তাকিয়েছেন, পিছন ফিরে তাকিয়ে তিনি জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। সেই উপলব্ধি জাত বাণী হচ্ছে ঐকতান কবিতা। তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিত করতা ও ব্যর্থতার স্বরূপ। নিজের যা সামান্যতা ছিল, নিজের যা অল্প স্বল্পতা, তা তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কথাগুলি তিনি অকপটে অবলীলা কর্মে স্বীকার করেছেন। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও অদেখা রয়ে গেছে। বিশাল বিশ্বের আয়োজন তার মন জুড়ে যেন একটি কেবল কোণেই পড়ে থাকে। বলেছে না যে বিশাল বিশ্বের আয়োজন মন মোর পড়ে থাকে তারই একটি কোণ। জ্ঞানের দীনতার কারণেই তিনি নানান দেশের বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থের চিত্রময়ী বর্ণনার বাণী ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্য ভাণ্ডারকে তিনি পরিপূর্ণ করেছেন। জ্ঞানের দীনতা আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। জ্ঞানের দীনতা তার, তাই তিনি ভিক্ষালব্ধ ধন দ্বারা বিশ্ব থেকে তার ভাণ্ডারকে তিনি পূর্ণ করে নিয়েছেন। তবু তিনি এই বিপুলা পৃথিবী সর্বত্র যেন প্রবেশ করার দ্বার তিনি খুঁজে পাননি, তিনি যেন সর্বত্র প্রবেশ করতে পারেননি। কবির এক চমৎকার অভিব্যক্তি। চাষি খেতে হাল চাষ করে কিংবা তাঁতি তাঁত বুনে, জেলে জাল বুনে, এ সকল শ্রমজীবী তাদের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই আধুনিক পৃথিবী, এই আধুনিক সভ্যতা, সব কিছু কিন্তু এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দ্বারাই। আমরা আজকে সুস্থ অট্টালিকায় বাস করি, সেটা তৈরি করেন একজন শ্রমিক। আমরা ভালো ভালো গাড়িতে করে চলি, সেটাও শ্রমিকরা তৈরি করেন কিংবা পরিচালনা করেন। যিনি শ্রমিক, একজন চালক, একজন সহযোগী গাড়ির, প্রত্যেকে কিন্তু শ্রমজীবী। তাদের দ্বারাই কিন্তু আজকে সুন্দর পৃথিবী, সুন্দর অট্টালিকা, সুন্দর রাস্তা, সুন্দর গাড়ি, সুন্দর সব আয়োজন, সুন্দর পৃথিবী, এগুলো কিন্তু এই কৃষক, তাঁতি, জেলে, কামার, কুমার, মুচি, শ্রমিক, শ্রমজীবী সকল শ্রেণীর মানুষের অবদানের কারণে আজকে পৃথিবী এত সুন্দর। কিন্তু কবি এসব হতদরিদ্র অপাঙ্ক্তেয় মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন। কবি একজন জমিদার ছিলেন, তিনি যেন এই অপাঙ্ক্তেয় কথার অর্থ যিনি যার পংক্তিতে বসার যোগ্যতা নেই, যারা অবাঞ্ছিত বা যারা মানুষ ভালো জায়গায় স্থান পায় না, এই সকল লোকদের থেকে যেন কবি নিজে একটু দূরে অবস্থান করেছিলেন। তাই তার কাছে সেই কষ্ট, সেই অনুভূতি, জীবনের অভিজ্ঞতা তার কাছে উপলব্ধ হয়েছে। সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছিলেন তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ। হয়তো সেই উঁচু একটা মঞ্চে বসে, উঁচু একটা জায়গায় বসে তিনি পৃথিবীকে দেখেছেন, কিন্তু সেটা খণ্ডিত,
ছোট্ট একটি ক্ষুদ্র প্রকোষ্ঠ থেকে হয়তো তিনি তা দেখেছেন, তা পরিপূর্ণ নয়। তার দ্বারা তিনি জীবন ও জগৎকে তিনি উপলব্ধি করতে পারেননি সুন্দরভাবে। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তর মানব জীবনধারায় ঐকতান সৃষ্টি না করতে পারলে শিল্পীর গানের পসরা তথা সৃষ্টি সম্ভার যে কৃত্রিমতায় পর্যবসিত হয়, ব্যর্থ হয়ে যায়। কবিতার এই আত্মোপলব্ধি প্রকাশ ঘটেছে কবি। কি বলেছেন, ক্ষুদ্র জীবনের সাথে যদি বৃহত্তর মানব জীবনে যদি যোগসূত্র স্থাপন করা না যায়, এক জীবনের সাথে আর এক জীবনের যোগ স্থাপন করা না যায়, তাহলে সব কিছু কৃত্রিমতায় ব্যর্থ হয়ে যায়। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। জীবনের সাথে জীবনের যোগ, ক্ষুদ্র জীবনের সাথে বৃহত্তর জীবনের যদি যোগসূত্র স্থাপন করা না যায়, তাহলে সব কিছু কৃত্রিম হয়ে যায়, পূর্ণ হয় না, ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। কবি বলেছেন, তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও সর্বত্র হয়তো তো পৌঁছাতে পারেননি। সবার কাছে তার কবিতার বাণী, কবিতার বার্তা হয়তো পৌঁছাতে পারেননি। ফলে জীবন সায়ান্নে, জীবনের সন্ধ্যাবেলায়, জীবনের শেষ বেলায় কবি অনাগত ভবিষ্যতের সেই মৃত্তিকা সংলগ্ন মহৎ কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন, যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন। অনাগত ভবিষ্যৎ কে আসবে, যেমন 1400 সাল কবিতায় কবি প্রত্যাশা করেছেন, তার কবিতাখানি 100 বছর পরে কে পাঠ করবে, কে পড়বে। ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনাগত ভবিষ্যৎকে আহ্বান করেছেন, হে মাটির মানুষের কাছে যারা আছে আমরা, সে কবির বাণী লাগি কান পেতে আসি, যে আছে মাটির কাছাকাছি। সে মাটির কাছাকাছি কবির বাণী শোনার জন্য কবি কান পেতে রয়েছেন। এবং শ্রমজীবী মানুষ যারা, যাদের কথা এবং কাজ এক, সত্যতা আত্মীয়তা অর্জন করেছে, তারা মুখে যেটা বলে কাজে সেটা করে, এমন সুন্দর সত্যতার আত্মীয়তার বন্ধন যেখানে রয়েছে, তাদেরকে তিনি প্রত্যাশা করেছেন। এবং এই ঐকতান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের সীমাবদ্ধতা স্বীকার করে তিনি নিজেকে আরও মহান করে তুলেছেন, তিনি আরও নিজেকে মহিমান্বিত করে তুলেছেন। এবং আমাদের বর্তমান সমাজ বাস্তবতায় আমাদের জীবনে যদি আমরা এই কবিতার বাণীগুলো প্রয়োগ করতে পারি, আমরা যদি নিজের ভুলগুলো শুধরে আমরা ভালো মানুষ হতে পারি, মহত্তম জীবন গঠন করতে পারি, তবেই কবির এই কবিতা পাঠ্যভুক্ত হওয়া সার্থক লাভ করবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই ঐকতান কবিতাটিকে তোমাদের পাঠ্যভুক্ত করেছেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অবশ্যই তোমাদের এই বয়স এবং সময় উপযোগী এবং প্রকৃত আদর্শবান মানুষ হওয়ার জন্য এই কবিতার কথাগুলো তোমাদের জীবনে যদি তোমরা প্রয়োগ করতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুরের বার্তাকে যদি অনুধাবন করতে পারো, আমরা যদি সবাই অনুধাবন করতে পারি, আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা যথার্থ মানুষ হতে পারবো। এবং সেই কবির প্রত্যাশা অনুসারে সেই অখ্যাত জনের মানুষের জয় হোক, সেই কবিতা রচিত হোক, সেই সাহিত্য ভাণ্ডার পূর্ণ হোক, এবং মাটির কাছাকাছি যিনি আছেন তাদের বাণী আরও উদ্ভাসিত হোক, সেই প্রত্যাশা জানিয়ে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি শুভকামনা জানিয়ে আমার আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, পৃথিবী সুন্দর হোক, আমরা সবাই যেন ভালো থাকতে পারি সেই প্রার্থনা রইল।